সালের 5ই আগস্টের পর থেকে বিএনপির স্বপ্নে শুধুই ক্ষমতার মসনদ। একটি ভোটের মাধ্যমে ক্ষমতা যেতে দলটি গত 17 মাসে যা কিছু করেছে তা নিয়ে মহাকাব্য রচনা করা যায় অনায়াসই। কিন্তু শেষ মুহূর্তে এসেও যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন বাস্তবতা। একসময়ের পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভরাডুবি, পোস্টাল ব্যালটে অনিয়ম, বিক্ষট কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থীর দাপট, জামাতের নেতৃত্বে শক্ত জোটে তৈরি হয়েছে দুর্ভাবনা। তারেক রহমান দেশে ফেরার পর যে বিপুল সাড়া দেখা গিয়েছিল সেটাও হারিয়ে যাচ্ছে প্রতিদিনের নানামুখী ঘটনার ধাক্কায়। সোশ্যাল মিডিয়া চলছে জামাতের সমন্বিত ক্যাম্পেইন। চাপ বাড়াতে জামাত এবং এনসিপি সামনে আনছে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব এবং খেলাপি ঋণের ইস্যু। এমন অবস্থায় একতরফা নির্বাচনেও জয়ের পথ ক্রমশ কঠিন হওয়ায় বিষয়টি বিএনপি প্রতি অ্যাক্টিভিস্টরাও মেনে নিচ্ছেন। নানামুখী সংকটের মাঝে নির্বাচন ভবনের সামনে দুদিন ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। ইসিতে নালিশ ঠুকেছেন দলের মহাসচিব, তবে পরদিনই আবার আস্থা জানিয়েছেন ইসির উপর। প্রশ্ন হলো, 17 মাসে একের পর এক দোদুল্যমান অবস্থানের কারণে বিপাকে পড়া বিএনপি শেষ মুহূর্তেও কি রেসের মাঠ থেকে ছিটকে পড়তে যাচ্ছে? তারা এতদিন পরে এসে যেসব অভিযোগ তুলছে সেগুলোর সমাধানের কোনো সুযোগ কি আর আছে? আবার অভিযোগ শুরু হওয়ার জন্য যথেষ্ট মাত্রায় চাপ তৈরির শক্তিও কি রয়েছে দলটির? ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণের মেয়র পদে বসানোর ক্ষেত্রে যে ব্যর্থতা দেখা দিয়েছিল, আবারও কি তারই পুনরাবৃত্তি অপেক্ষা করছে? এক সময়কার পরম মিত্র জামাত যেভাবে প্রকাশ্যে উপহাস করছে, তার কি প্রভাব পড়ছে জনমনে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মনোনয়নপত্র নিয়ে আপিল শুনানিতে 18 জানুয়ারি বিএনপির আরো 2 জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তাদের মধ্যে কুমিল্লা 10 আসনের আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয় দ্বৈত নাগরিকত্বের কারণে। আর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম 2 আসনে সরার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই দুটি আসনেই এখন প্রধান প্রার্থী হিসেবে জামাত নেতারা নির্বাচনের মাঠে আছেন। ইসিতে আপিল শুনানিতে 17 জানুয়ারি কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুর আহসান মুন্সির প্রার্থিতাও বাতিল হয়েছে। এই আসনে অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এনসিপির হাসনাত আব্দুল্লাহর জন্য। তার বিরুদ্ধে ভোটের মাঠে আছেন নাম সর্বস্ব অন্য 4টি দলের প্রার্থীরা। বিএনপি প্রার্থী উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফেরত না পেলে কিংস পার্টির হাসনাতি আপাতত অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী। গুঞ্জন রয়েছে বিএনপির 1.5 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর তালিকা রয়েছে প্রতিদ্বন্দ্বী জোটের হাতে। এসব প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের মতো অভিযোগের তথ্য প্রমাণও সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সামনে আনা হতে পারে এসব প্রমাণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টি আসনে বিএনপির প্রার্থিতা বাতিল বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে দলটির সামনে। সমর্থকদের দাবি, প্রতিপক্ষ জোটের অনেক প্রার্থীর বিরুদ্ধেও দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপের অভিযোগ আছে, তবে সেগুলোর ক্ষেত্রে নমনীয় অবস্থান নিয়েছে ইসি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন স্যার ফেসবুকে এক পোস্টে চট্টগ্রাম 9 আসনে জামাত প্রার্থী একেএম ফজলুল হকের আমেরিকান নাগরিকত্বের প্রমাণ প্রকাশ করেন। ফজলুলের স্ত্রী আমিনা শাহিনের নামে নিউ ইয়র্কের স্থাবর সম্পত্তি থাকার দাবিও করা হয় পোস্টে। স্যারের দাবি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী ফজলুল হকের আমেরিকান নাগরিকত্ব ত্যাগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি প্রতি সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের অনেকেই কিছুদিন ধরে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলছেন। বিশেষ করে পোস্টাল ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে অভিযোগ এবং প্রবাসে এই ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড কারখানার দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টাল ব্যালট পেপার ছাপা এবং সরবরাহের কোনো পর্যায়েও বিএনপির কোনো সক্রিয় অবস্থান দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জামাত সমর্থকদের জিম্মায় শত শত ব্যালটের দৃশ্য প্রকাশ হওয়ার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে ইসিতে নালিশ জানাতে ছোটেন বিএনপির নেতারা, তবে এতদিনে যমুনার জল অনেক দূর গড়িয়ে গেছে। অবস্থা এমন হয়েছে যে পোস্টাল ব্যালট নিয়ে 9/6 অভিযোগের সমাধান চাইলে পুরো প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে নিবন্ধিত 7.5 লাখ প্রবাসীর ভোট আপাতত বন্ধ করা ছাড়া উপায় নেই। আবার সেটি করতে গেলে 12 ফেব্রুয়ারি নির্বাচনী অনিশ্চয়তায় পড়ে যাবে। ফলে এই ইস্যুকে গিলে ফেলা ছাড়া কোনো পথ নেই বিএনপির সামনে। প্রশ্ন হলো, এবার আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত নির্বাচনে 7.5 লাখ ভোট ফলাফল নির্ধারণে কতটা প্রভাব রাখবে? বাস্তবতা হলো সেই হিসেবটিও বিএনপির কাছে নেই। তবে জামাতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর একটি দল এমন হিসেবটি মাথায় রেখে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রার্থিতা বাতিল এবং প্রবাসী ভোটের পাশাপাশি মাঠ পর্যায়ের নানামুখী সংকটও হাবুডুবু খাচ্ছে বিএনপি। সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দলের ভেতরের আস্থাহীনতা।
বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের বড় একটি অংশকে জামাতের পক্ষে মাঠে নামতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে দলের ভেতরে বাড়ছে হতাশা। সম্প্রতি চাঁদপুর 1 আসনে বিএনপির প্রার্থী এহসানুল হক মিলনের একটি মন্তব্য চাঞ্চল্য তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। একটি টেলিভিশন টক শোতে নিজের দলের ভেতরে গুপ্ত শিবির আর গুপ্ত জামাত থাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আল্লাহ, এরা তো সব তার দলে ছিল, কবে জামাত হলো? অনুষ্ঠানে আক্ষেপ ভরা কণ্ঠে মিলন বলেন, তার এলাকায় এতদিন যাদের উপকার করেছেন, নিজের দলের লোক ভেবেছেন, তাদের এখন দেখছেন জামাতের রুকন হিসেবে। এতদিন ভেবেছিলেন সারা কুচলা তার, এখন দেখছেন অন্যটা। দর্শক, সারা দেশেই বিএনপির প্রার্থীরা এমন বিপদের মুখোমুখি। এর সঙ্গে আরো উদ্বেগ যোগ করেছে বিদ্রোহী প্রার্থীরা। কোন কোন এলাকায় মূল দল ও জোটের প্রার্থীকে ছাপিয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর জনপ্রিয়তা। ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়েও ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন কাঁপিয়ে বেড়াচ্ছেন। সম্প্রতি দাবি করেছেন, বিএনপির নীতি নির্ধারকেরা ফোন করে তাকে পরবর্তী সরকারে মন্ত্রিত্ব দেওয়ার লোভ দেখিয়েছেন, তবে তাতে তিনি সাড়া দিতে রাজি নন। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপাকে আছেন নুরুল হক নূর। নিরুপায় হয়ে কিছুদিন আগে তারেক রহমানের কাছে নালিশ করে উল্টো বিপাকে পড়েছেন। পটুয়াখালী 3 আসনে বিএনপি সব কমিটি বাতিল করা হলো, মাঠ ছাড়েননি বিদ্রোহী নেতা হাসান মামুন। উল্টো স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে মামুনের প্রতি সমর্থন আরো জোরদার করেছেন। দর্শক, মাঠ পর্যায়ে আরো কিছু ঘটনা বিএনপিকে দুশ্চিন্তার চূড়াবালির দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে মাঠ প্রশ্নের প্রতিপক্ষের প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। এর সঙ্গে যোগ হয়েছে 1.5 বছর ধরে ভোটার ট্রান্সফারের মাধ্যমে বিশেষ কিছু আসনে জামাতের শক্তি বৃদ্ধির খবর। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জামাত এই কাজ সুচারুভাবে করেছে এমন অভিযোগ পুরনো, তবে শেষ মুহূর্তে এসে ঘুম ভেঙেছে বিএনপির। দলের মহাসচিব 8 জানুয়ারি হন্তদন্ত হয়ে ছুটে যান নির্বাচন কমিশনে। তিনি এমন এক গাদা অভিযোগের ফিরিস্তি দিয়েছেন যেগুলোর কোনোটির সমাধান 23 সপ্তাহের মধ্যে করা সম্ভব নয়। এতদিন পরে এসে মির্জা ফখরুলের অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন। ইসি অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। তারা চান কমিশন যেন নিরপেক্ষ ভূমিকা রাখে। কোন দলের পক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন সেটি পরিষ্কার করেননি মির্জা ফখরুল, তবে সেই দলটি যে জামাত সেটা বোঝা কঠিন কিছু নয়। প্রশ্ন হলো, ভোটের বাকি যখন মাত্র 3 সপ্তাহ, তখন মাঠ প্রশাসনের রদবদল করা আদৌ কি সম্ভব? আবার যদি অতীতের মতো অভিযোগ আমলে নেওয়া না হলে কি করার থাকবে বিএনপির? 1.5 বছরের দোলাচলের রাজনীতিতে কোনো ইস্যুতেই তারা শেষ পর্যন্ত শক্ত অবস্থান নিতে পারেনি। এর সবচেয়ে বড় নজির, উচ্চ আদালতের আদেশের পরও ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে বসাতে ব্যর্থ হয়েছে দলটি। সে সময় উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে নতির শিকার বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় বিএনপিকে। উপদেষ্টা পরিষদের বিতর্কিত কয়েক উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবিও ভেসে গেছে যমুনার জলে। উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের পাশে রেখে তারেক রহমান সহ বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন ডক্টর ইউনূস। 1.5 বছরে এমন অসংখ্য নতজন অবস্থানের জন্ম দেয়া বিএনপি আগামী 3 সপ্তাহে ভোটের মাঠ নিয়ন্ত্রণে নিতে পারবে এমন সম্ভাবনার পক্ষে বাজি ধরার কেউ পুরো বাংলাদেশে নেই। ইসিতে মির্জা ফখরুলের নালিশে ভোটারের নির্বাচনী এলাকা পরিবর্তনের ইস্যুটি এসেছে। এই অভিযোগের সুরাহাও এখন আর করা সম্ভব নয়। মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের বিজয়ী করতে অনৈতিক কূটকৌশল নিয়েছে। তারা দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটারদের ব্যাপক হারে এলাকা পরিবর্তন করাচ্ছে। মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরের কোথায় স্থানান্তর হয়েছে তার বিস্তারিত বিবরণও দাবি করেন তিনি। প্রশ্ন হলো, এই বিবরণ হাতে পেলেও বিএনপি এখন কি করবে? গুঞ্জন আছে ব্যাপক হারে ভোটার যোগ করা আসনের একটি হলো ঢাকা 17। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুঞ্জন সত্যি হলে এই আসনে জামাতের ডক্টর এস.এম. খালিদুজ্জামানের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারেন তারেক রহমান, আর সেটাই ভাবিয়ে তুলেছে বিএনপিকে। ইসিতে অভিযোগ জানানোর পর মির্জা ফখরুল দাবি করেন, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইটির কপি, বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা ইসিকে জানিয়েছেন। প্রবাসের পোস্টাল ব্যালট নিয়ে তুগলকি কাণ্ড নিয়ে বিএনপি যে কিছুই করার নেই সেটি স্পষ্ট হয়েছে মহাসচিবের কথায়। হাল ছেড়ে তারা এখন দেশের ভিতরের পোস্টাল ব্যালট পরিবর্তনের দাবি তুলেছেন। এতদিন পরে এসে তাদের মনে হচ্ছে পোস্টাল ব্যালট পেপারটি সঠিক নয়। এতে পক্ষপাত এবং কোন একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন তারা চান দেশের ভিতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য আলাদা ব্যালট তৈরি করা হোক, আর সেটি হতে হবে প্রতীক বরাদ্দ করার পর।
ইসি হয়তো এ দাবি মেনে নেবে, কিন্তু প্রবাসে পাঠানো 7.5 লাখ ব্যালট নিয়ে আতঙ্ক পিছু ছাড়বে না বিএনপির। দর্শক, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ছাত্রদলের। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন নিয়ে আগ্রহ পুরোপুরি হারিয়ে যায় বিএনপির। এখন তারা জাতীয় নির্বাচনের আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইসিতে 18 জানুয়ারিও উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। পরদিন হাইকোর্ট সাবিতে ভোট স্থগিত করলেও বিষয়টি নতুন ইমেজ সংকটে ফেলেছে বিএনপি এবং ছাত্রদলকে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনে নেমেছে ছাত্র শিবির। এই ভোট স্থগিতের দাবি নিয়ে জামাতের শীর্ষ নেতারা প্রকাশ্যে বিএনপিকে উপহাস করছেন। যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পরাজয়ের ভয় থেকে বিএনপি ছাত্রদল সাংসদ নির্বাচন চায় না। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক একটি মন্তব্যকে হেসে উড়িয়ে দেন তাহের। বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল জিতলে ঠিক অন্য কথা বলতেন মির্জা ফখরুল। শিবির হারলে বলা হতো জাতি জামাতকে চায় না, এর বদলে তারা হেরেছে বলে এখন বলছে এর কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। দর্শক, ইসিতে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে হাজির হওয়ার পরদিনই সুর বদলে গেছে বিএনপি মহাসচিবের। এখন তিনি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার কথা বলছেন। দাবি করেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে কমিশন যোগ্যতার সঙ্গে আগামী সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে। অথচ একদিন আগেই ছিল ঠিক উল্টো কথা। 1.5 বছরে এভাবে বিএনপি যেন এক পরম পরাবাস্তব গল্প। আজ বিরাগ তো কালী প্রচন্ড অনুরাগ, আজ যার পদত্যাগের দাবি, পরশুই তার সঙ্গে সহসে বৈঠকের ছবি। নাকি হবে সেই শেয়ালের গল্পের মতো যে খিদে মেটাতে দেয়ালে মুখ গিয়ে ভুরি বোঝানোর ব্যর্থ চেষ্টাই শুধু চালিয়ে যায়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।